আর আপনি মোটেও বোকাশোকা দেখতে নন। আপনি বুদ্ধিমতী, তরুণ এবং প্রাণবন্ত। দ্যাটস হোয়াট আই গিভেন দিস পসিবল টু ইউ। এই পজিশনটা কনজারভেটিভ মাইন্ড কেউ সামলাতে পারবে না। যান, গিয়ে কাজ করুন, বিকালের আগে সাবমিট করুন পেপার। আমি বাড়ি যাব। স্যারের কথাগুলো শুনে নাফিয়ার হঠাৎ ভীষণ ভালো লাগলো। ও এমনিতে একটু প্রশংসা পেলেই গলে যায়। আজ এত এক্সট্রাঅর্ডিনারি একজন লোকের কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে ও হাওয়ায় ভাসতে শুরু করলো। দুবার শ্বাস টেনে বাতাস নিল, নিজের মিইয়ে পড়া আত্মবিশ্বাস পুনরুজ্জীবিত করতে। সেটাই তো, যে যা বলার পেছন থেকে বলুক, সামনে যদি কখনো বলে তখন দেখা যাবে। অত মাথা ঘামানোর কিছু হয়নি। কলিগ তারা, তারা তো পাতি গুন্ডা নয় যে নাফিয়াকে ধরে কথায় কথায় ঠ্যাঙাবে। ও মুখটা ফের মুছে বলল, স্যার, আরেকটা কথা। আপনি আমাদের অফিসের পিয়ন আকলিমা আপার মেয়েকে বিয়েতে গিফট দেবেন বলেছিলেন। সেটা কেনার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। সানভীরের মনে পড়তেই বলল, ও হ্যাঁ হ্যাঁ, শিট, আই ফরগেট ইট। আচ্ছা, পাত্র কি করে? সে কি যৌতুক নিচ্ছে? এতটুকু জানেন? না স্যার, অল্প শিক্ষিত হলেও ভীষণ ভালো ভদ্র ছেলে। সে আবার তালুকদার মিলসের ম্যানেজারের ছেলে। নিজের বিকাশের বড় দোকান আছে। বেশ, আচ্ছা, আমরা তো বেরোবো 3 নম্বর পরিষদের কার্যালয়ের ওখান থেকে ফিরতি পথে কাইন্ডলি একটা শোরুম দেখে একটা গাড়ি কিনে নিব, এবং বিলটা আমাকে পাঠাবেন। এবং অফকোর্স টাকার খামটা নেবেন, যেটা আমি নবদম্পতিকে দিতে যাচ্ছি। নাফিয়া সবিনয়ে মাথা নাড়ল ও চুপচাপ আরো কিছুক্ষণ বসে থাকলো, স্যার তাকে আর কোনো অর্ডার দেয় কিনা জানতে। ভালো মানুষের সংস্পর্শে থাকতে নাফিয়ার এমনিতেই ভালো লাগে। মনটা সবসময় অপটিমিস্টিক থাকে, কিছু শেখা যায় এদের থেকে। স্যার ভীষণ উদার প্রকৃতির মানুষ। এই কয়দিনে স্যারের প্রতি সমীহ সম্মান অনেকটাই বেড়েছে ওর। সবটাই স্যারের অফিসিয়াল অ্যাক্টিভিটিজের উপর ভিত্তি করে। সাদ ঠিক বলেছিল, তার সাথে 5 মাস দারুণ কাটবে। আর কিছু বল আর কিছু বলবেন নাকি? আমার দাঁত গুনছেন, নাভি আক্তার। সানভীর সহজ গলায় বলতে অন্যমনস্ক ভাব কাটল নাফিয়ার। ও নড়ে চড়ে উঠল, লজ্জা পেয়ে হাসলো, বলল, ইবনাথ স্যার। ও সরি, ইবনাথ। তো বসে আছেন কেন, কিছু বলবেন? মাথা নেড়ে নাফিয়া উঠে বাইরে বেরোলো। সানভীর হাসছে একা একা, বিড়বিড় করে বলল, দাঁত গুনে মনের কথা বলা যায়, ভীষণ অদ্ভুত। সারাদিন পর সাউকি বাড়িতে ফিরল। বিকেল তখন 3টা। শাহনাজ অবেলায় ছেলেকে দেখে বললেন, রোজায় ধরেছে নাকি তোকে? বিয়ে ঠিক করতে মূর্ছনা রহমানের বাবাকে ডেকেছো তোমরা? আমার থেকে পারমিশন নিয়েছো? অসীম বসার ঘরে ছিলেন, কোরআন পড়ে হাতে তসবি নিয়ে বসেছিল। ছেলেকে কৈফিয়ত চাইতে দেখে গম্ভীর গলায় বলে উঠলেন, এখানে তো পারমিশন নেওয়ার মতো কিছু নেই। ছেলে বড় হয়েছে, বালেক, বিয়ে করানোর মতো উপযুক্ত। বাবা হিসেবে ডিসিশন নিলাম, নাকি এতটুকু অধিকার নেই? আমি আমার ছেলের বিয়ে করাতে চাই। বলেই অসীম ছোট ছেলে সরল মুখটার দিকে তাকায়। এই ছেলেটা একটা অতি উদ্ভট কাজ করেছে। এটা যখনই ভাবেন তখন তার ভীষণ খারাপ লাগে। সে জানতো তার ছেলেরা উচ্ছৃঙ্খল হলেও চরিত্রের দৃঢ়তা আছে। একের পর এক ঘটনায় তার সব ধারণাই মিথ্যে হয়ে যাচ্ছে। সাউকি বাবাকে ভীষণ নরম ঠাওর করলো। কিছু একটা কঠিন বাক্য বলতে গিয়েও ফিরিয়ে নিল। তার পরিবর্তে আস্তে ধীরে বলল, বিয়েতে আপত্তি নেই, বরং আপনি যেটা চান সেটাই হবে। কিন্তু আমি বিষয়টা মূর্ছনা রহমানের থেকে শুনেছি, আপনি আমাকে বলেননি। তুমিও তো গুলবুনিয়া আমাকে বলে যাওনি। সাউকি আবার ভীষণ লজ্জা পেয়ে গেল। ওর মনটাও একটু খারাপ হলো। বারবার আব্বুর এই অপমান ওর বুকে লাগে। আর কথা না বাড়িয়ে চলে গেল অসীমের সামনে থেকে। সিঁড়ির কাছে গিয়ে দেখে নিসা দাঁড়িয়ে। নিসা শুকনো মুখে বলল, আপনার ভাইয়া খুব অনুরোধ করেছিল বাবাকে, তিনি শোনেননি। ভাইয়া মেয়েটা সুন্দর আছে, বিয়ে করে নেন। আপনার ভাইয়া বলল আপনাকে বোঝাতে, সে মিলের একটা কাজে ভীষণ ব্যস্ত, ফিরবে ইফতারের পর। শুকনো হেসে সাউকি বলল, আর ভাবি আমিও হিসেবে আপনি বাবাকে বুঝিয়েছি, কি তবে বাবা তো করেছেন? আমার বুঝ নেবেন না। আর বিয়েটা তিনি আপনাকে করাবেনই। রোজ মসজিদে গেলেও নাকি উল্টাপাল্টা কথা শোনেন তিনি মানুষের কাছ থেকে। আমারও মনে হয় আপনার বিয়েটা করা উচিত। মাইন্ড করবেন না, আপনার ভাবি হিসেবে বলছি। এত কম বয়সী ভাবির মুখে এমনতর গুরুগম্ভীর পরামর্শ শুনে সাউকি হাসলো, শ্বাস ফেলে বলল, ঠিক আছে, বিয়েটা করব। আপনি এখন ভাবি হিসেবে আব্বুর কাছে গিয়ে বলেন মূর্ছনা রহমানের বাবার খোঁজ নিতে। এতক্ষণে চলে আসার কথা। জলিলুর রহমানের খোঁজ আর নিতে হয়নি অসীমকে। ঠিক 4টা নাগাদ জলিলুর রহমান নিজেই কল করলেন। অসীম কলটা রিসিভ করে বললেন, কি
কি আপনি পৌঁছে গিয়েছেন? ওহ, সন্ধ্যা হবে। জি জি, আমি বাস স্ট্যান্ডে আসবো আপনাকে রিসিভ করতে জনাব। না না, আপনি কোথাও যাবেন না, আমি আগে দেখা করব। 3 নম্বর ইউনিয়ন পরিষদের ভাঙা রাস্তায় দুলতে দুলতে চলছে সানভীরের গাড়ি। আর মোটে 3-4 সপ্তাহ বরগুনা সে আসবে এই সংস্থায় সময় দিতে, এরপর নিজের ব্যবসায় মন দিতে হবে। সানভীর প্রসন্ন মনে ভাবছিল সে কথায়। আসলে সমাজসেবা একটা নেশার মতো হয়েছে ওর কাছে এখন। ওর প্রতিটা ভালো কাজে যখন কেউ উপকৃত হয়, ওর দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায়, বুকটা অদ্ভুত প্রাপ্তিতে ছেয়ে যায় ওর। ওর ভালো লাগে ভাবতে একদল তৃণমূলের অসহায় অমেরুদণ্ডী নারীদের চকচকে চোখ। খুশিতে আনন্দে উদ্বেলিত। শুরুটা করেছিল সানভীর চাকরি ছাড়ার পরে। একটা ক্রাশে যখন পা ভেঙে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়, এরপর আর চাকরিতে ফেরার সাহস হয়ে ওঠেনি। ছোট 3 বোন তখন অবিবাহিত, তাদের নিয়ে নানান কাহিনী করতে লাগলো। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের 2জন ছেলে। মাথার উপরে ছিল না বাবার হাত। একমাত্র ভাই হিসেবে সানভীর বোনদের নিরাপত্তা দিতে চাকরি ছেড়ে গৃহস্থলী হলো। বাবার ঝিমিয়ে পড়া ব্যবসা ধরলো। মানুষ বলতে লাগলো সানভীর তাদের পাল্টা জবাব দিল সমাজ সেবায় নেবে। সবাইকে নীরবে বুঝিয়ে দিল ও কাপুরুষ নয়, বরং 1033টা পরিবারের রিজিক ওর একটা সাইনে চলে। স্যার আমরা এসে গেছি। সানভীরের ভাবুক ভাব কাটলো নাফিয়ার ডাকেও। গাড়ি থামালো। গাড়িতে তখন কেবল নাফিয়া ছিল, বাকিরা ধানসিঁড়ি রোডে নেমে গিয়েছে। সামনে একটা বিরাট শোরুম, পাশেই পাম্প। সানভীর আশেপাশে চোখ বুলিয়ে বলল, বেশ, আপনি গিয়ে শাড়ি পছন্দ করুন, আমি পেট্রোল ভরে নিচ্ছি ততক্ষণে। নাফিয়া মাথা নেড়ে নামলো। সানভীর হঠাৎ বলল, নাফিয়া শুনুন, জি স্যার। সে মেয়েকে সেই মেয়েকে আপনি দেখেছেন, তার গায়ে যেটা মানাবে সেটাই নিয়ে নেবেন, দরদাম করতে যাবেন না, জাস্ট বিলটা আমাকে দিবেন। গট ইট? নাফিয়া লজ্জা পেয়ে যায়। সে কি এত মূর্খ নাকি যে বড় লোকের টাকা বাঁচানোর টাকা নেবে? নাফিয়া নামলো। ওদিকে রোজায় ধরেছে যদিও, তবে কাজটা করতে তার দারুণ লাগছে। একজন অসহায় মেয়ের জন্য খুব এক্সপেন্সিভ গিফট, যা কেউ তাকে একটা আন্তরিকতার সাথে দিচ্ছে, মোটেও হেলাফেলা করে নয়। পাম্পের পাশে গ্যারেজ। সানভীর গাড়িটা সেখানে রাখলো একটু চেক দিতে। সকাল থেকে একটু ত্রুটি দেখাচ্ছিল। ততটা সময় আশেপাশে দাঁড়িয়ে না থেকে ভাবলো শোরুমে ঢোকা যাক। এটা একটা পরিচিত ব্র্যান্ড, যেটা তারই এক বন্ধুর। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ও অবশেষে ঢুকলো, তবে সামনে বাড়লো না। ও পরিচিত কেউ শপে থেকে থাকলে নিশ্চিত টাকা নেবে না, আর সানভীর এটা চাচ্ছে না। ও একটু আড়াল হয়ে কালেকশনগুলো দেখতে থাকলো। এমনিতেই আপাদের সাথে গিয়ে মাঝে মাঝে শপিং করার অভ্যাস আছে। সবুজ রঙের একটা শাড়িতে হাত দিয়েছিল কেবল, অমনি শুনলো ওপাশ থেকে নাফিয়ার গলা। কেন একটা বাতি অফ করে দেখতে আপনাদের কি সমস্যা? শুনতে ওয়াইল্ড লাগলেও আমাকে আনকালচার ভাবার কোনো দরকার নেই। যে মেয়ের জন্য শাড়ি নিব সে দুধে রঙা, আর এই মফ পিঙ্কটা আসলে মফ পিঙ্ক কিনা এটা বাতি না কমালে বুঝতে পারছি না। আপনারা এত বেশি আলো জ্বালান, কাস্টমার বিভ্রান্ত করেন। সেলস গার্ল হাঁ করে তাকিয়ে আছে। নাফিয়া বলে, আপনারা এত বেশি আলো জ্বেলে কাস্টমার বিভ্রান্ত করেন। সিম্পল একটা ব্যাপার, বাতি একটা নিভান, আমি রংটা দেখব, টাকা দিয়ে শাড়ি নিয়ে চলে যাব। এত জটিল করছেন কেন? আশ্চর্য। নাফিয়ার কথায় না পেরে অল্প বয়সী সেলস গার্ল একটা বাতি নেভালো। নাফিয়া রংটা চেক করে নিচ্ছে। সানভীর চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে অদূর থেকে নাফিয়াকে দেখলো। রং দেখছে না, যেন খুব জটিল কোনো গবেষণা করছে। মিনিট খানেক বিভ্রান্ত চোখে দেখে সানভি অল্প হাসলো একা, এবং কেবল চেয়েই রইল। নাফিয়ার শাড়িটা সেলস গার্লের হাতে দিয়ে আশেপাশে তাকিয়ে স্যারকে দেখে বলল, ও স্যার আপনি এসেছেন। স্যার এটা বিল 4500। সানভীর কার্ড বের করলো, বিল দিল। এরপর যখন শোরুম থেকে বেরিয়ে ওরা গাড়িতে উঠলো, সানভীর ফ্রন্ট মিররে এক পলক নাফিয়াকে দেখে বলল, আপনি নাক দাঁত গুনে কথা বলতে পারেন। নাফিয়া চোখ তুলল। সানভীর বলল, ওই সেলস গার্ল মেয়েটা কি বলেছে আপনাকে জানেন? মেবি অশিক্ষিত খ্যাত, এমন আচরণ করলে এমনিই তো ভাববে, বাট আই ডোন্ট কেয়ার। নাফিয়া জবাব দিল অকপটে। সানভীর বলল, আমি অন্য কিছু ধারণা করেছি। কি স্যার? সানভীর বলল না কথাটা। মৃদু শ্বাস ফেলে বলল, আরেকদিন বলবো। ইয়ে, আপনি পেপার সাবমিট করেছেন? প্রসঙ্গ ঘুরিয়ে দিল সানভীর। মেল করেছি স্যার। নাফিয়ার ফোনে কল এলো হঠাৎ একটা। মাগরিব হতে আরো 45 মিনিট দেরি। দুর্বলতায় চোখ বুজে আসছে তার। পার্স থেকে ফোনটা বের করে। রিসিভ করতে ওপাশের ব্যক্তিটি বলে, শাহেদের বইয়ের অ্যাবর্শন হয়েছে রে রাফি। ফারজানার গলা পেয়ে নাফিয়া ঢোক গিলল। খবরটা শুনে চুপ রইল মিনিট খানেক। এরপর দুর্বল গলায় আস্তে ধীরে বলল, বাচ্চাটির জন্য সমবেদনা রইল। সে পৃথিবীতে আসলে খুব ভালো মা বাবা পেত, যার একে অপরের ভীষণ ভালোবাসে। খুবই দুঃখজনক। আল্লাহকে জান্নাতের ফুল বানিয়ে নি।
সন্ধ্যার আগে আগে আকাশটা মেদাটে লাল বর্ণ ধারণ করলো। এই সিজনে এই এক মুশকিলে ব্যাপার, যখন তখন আকাশের মন মেজাজ উল্টে পাল্টে যায়। কখনো কিশোরী ফকফকা হাসি, তো কখনো বৈধবের বিষণ্ণতা। ওই আকাশে নাফিয়া পাথুরে চোখে জানালার বাইরে তাকিয়ে আছে। পিঠ ঠেকানো সিটে পেট মুচড়াচ্ছে ওর। রোজা রেখে আজ কম জার্নি করেনি, ক্রমশ ভার হচ্ছে বুকটা। এই পরিস্থিতিতে একটু খোলা হওয়া দরকার ওর। গাড়ি থামলো। সানভীরকে ঠিক তালুকদার বাড়ির গেটের সামনে নামিয়ে দিতে এলো। নাফিয়া নেমে ভদ্রভাবে বলল, ভেতরে আসুন স্যার, ইফতার করে যাবেন, আব্বা খুশি হবেন। সানভীর মাথা নাড়ে ধন্যবাদ, তবে বড় আপা আসবে আজ সম্ভবত। আপনি যান। আচ্ছা, আপনি তখন থেকে দুলছেন কেন? শরীর বেশি খারাপ? আচ্ছা, এই কল যাচ্ছে আম্মা। বলেই পকেট হাতড়ে ফোন বের করলো সানভীর। নাফিয়া ওকে থামিয়ে দিয়ে বলল, না, এটুকু পথ চলে যেতে পারবো স্যার, ইটস অলরাইট, থ্যাঙ্কস। রুগ্ন স্বরে বলে নাফিয়া ধীরে ধীরে উধাও হলো সানভীরের চোখের সামনে থেকে। সানভীর আরো কিছুক্ষণ চেয়ে রইল। তারপর হঠাৎ নজরে পড়লো হাত পাখাটা, যেটা নাফিয়ার সিটে পড়ে আছে। ওটা সানভীর হাতে তুলে নেয়, এরপর হাসে। এই হাত পাখা কোনো সাধারণ হাত পাখা নয়, বেশ দামি হাত পাখা। গুচির 100 না 275 টাকার হাত পাখাটা ভদ্রমহিলা এভাবে ফেলে রেখে গেলেন। আজ রাতে এই পাখা হারানোর দুঃখে তার ঘুম হবে। সানভীরের উচিত মিতব্যয়ী ভদ্রমহিলাকে কল করে ব্যাপারটা জানানো, তবে সেই সাহস ওর হচ্ছে না। এই বয়সী ভদ্রমহিলার খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়, কর্মস্থলে সবসময় তটস্থ হয়ে থাকে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তি তাকে কখনো ডিস্টার্ব করে বসে কিনা। সেখানে অহেতুক ফোন কল করে বসলে সানভীরের সম্পর্কে অনেক কিছু ভেবে বসতে পারে। ভাববে স্যার একটু কেমন কেমন, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু সানভীর চিন্তিত চেয়ে আছে হাত পাখাটার দিকে। ভদ্রমহিলাকে যেভাবে একদিন চিনেছে, তাতে সানভীরের নাফিয়ার পাখা হারানোর প্রতিক্রিয়া ভেবেই হাসি পাচ্ছে। ইস, নিশ্চয়ই এটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে। নাফিয়া ঘরে ঢুকতেই মুখোমুখি হলো সবার। ডাইনিং টেবিলে শাহানাজ আর নিশা ইফতার সাজাচ্ছিল। সিমিন এক কোণে মুখ শুকনো করে বসে আছে। সাদ বাইরে থেকে ফিরে হাত পা ধুয়ে শার্ট পাল্টে এসে কেবল বসলো টেবিলে। এমন সময় নাফিয়া নিচু গলায় বলে উঠল, আব্বা, আপনার বড় ছেলে এবং বড় পুত্রবধূ গতকাল তাদের সন্তান হারিয়েছে, খবর পেলাম। আমার মনে হলো আপনাকে জানানো উচিত। আপনার বড় ছেলে হয়তো কল করবেন না আপনাদের। দুটো লাইন, কি ভয়ঙ্কর একটা বার্তা। একটা প্রাণ বিয়োগের বার্তা পেলে খুব শক্ত শক্ত মানুষেরও মুখের চামড়া ভাঁজ হয়ে আসে। অথচ বাড়ির সবাই নির্বিকার খবরটা শোনার, তাই শুনেছে যেন। শাহনাজ হাত থেকে হালিমের বাটিটা নামিয়ে রেখে এক পলক স্বামীর দিকে তাকিয়েছিল অবশ্য। অসীম নির্বিকার দীর্ঘ সময় চুপ থাকে সে। এরপর নির্বিকার ভঙ্গিতে সাদকে বলল, সদর রোডের ইমাম সাহেবকে তারাবির সময় একটু বলে দিও দোয়া দরুদ পড়ে যেতে। থমথমে পরিবেশ। নাফিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদ অল্প মাথা নেড়ে বলে, আপনি মসজিদে যাবেন না? বলতে পারছি না, মুরসোনা মেয়েটির বাবার সাথে দেখা করব। সে তো এসার আগে বরগুনা পৌঁছে যাবে। আলাপ করব আজ। কোন মসজিদে ঢুকি তা বলতে পারছি না। তুমি ওই ইমাম সাহেবকে বলে দিও দোয়া পড়তে। আর খবরদার, এ বাড়ি থেকে আগামী 1 মাস কেউ যেন বরিশালে পা না রাখে। তাদের শোক তাদের সামলাতে দেওয়া হোক। দোয়া করতে চাইলে মন খুলে দোয়া করতে পারো, জায়নামাজে বসে। শাহনাজ বুঝলো এই কথাটি অসীম তাকে বলেছে। সে চোখ নামিয়ে সবার প্লেটে শশার খেজুর সাজিয়ে দিতে লাগলো। নাফিয়া বিব্রত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সে প্রসঙ্গ পাল্টে অসীমকে বলল, বিয়েটা কি হচ্ছে শাওকির আব্বা? ছেলে বালেক হয়েছে। প্রেমিকা নিয়ে কলঙ্ক রটিয়ে বেড়ানোর চাইতে বিয়ে সেরে সম্পর্ক হালাল বানিয়ে নি। কামাই তো করছেই, আর রিজিকের মালিক আল্লাহ। তাছাড়া টাকা আমার। সব সত্যি বলতে ওদের জন্যই। বৌমা নিয়ে বসে বসে খেলেও তো কমবে না। নাফিয়া ম্লান হাসলো। সেই জোরাজোরি করছেন না তো? শাওকের মতটা নিয়ে অন্তত। এই যুগের ছেলে পেলে খুবই আকলা ব্যক্তিত্বের হয় আব্বা। বড় ছেলেকে দিয়ে দেখলেন না? শাওকিকে আগে একটু সময় দিন। আপনাকে খুশি করতে বিয়ে করে আবার কোন মেয়ের জীবন নষ্ট করে দেয়। অসীম থমকালো। তার জন্য নাফিয়ার জীবন নষ্ট হয়েছে এটা সে মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু নাফিয়ার মুখে এটা প্রথম শুনলো। চুপ করে রইল সে। সাদ বাবার পাশ থেকে বলল, শাওকি রাজি আছে? নিশাকে বিকালে বলবো। নাফিয়া মাথা নেড়ে অস্ফুটে বলে, বেশ, বিয়ে খাবো তবে। আমি সবগুলো অনুষ্ঠানে থাকবো, বহুদিন বিয়ে খাই না। জোর করে নিজেকে সহজ বানানোর চেষ্টা করছে। অসীম দীর্ঘ সময় কোমল মুখটার দিকে চেয়ে থেকে বলে, এর সবে শুরু। এরপর সিমিনের বিয়ে দেব, তারপর আরেকটা বিয়ে দিলেই শান্তি আমার। সিমিন লাফিয়ে উঠল মামার কথা শুনে। হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার আগেই ধরে ফেললো। নাফিয়া প্রশ্ন করলো, আরেকটা বিয়ে? অসীম সহজ গলায় বলে, তোর বিয়ে? আরে
অমন করে তাকিয়ে আছিস কেন? এক্ষুনি দিচ্ছি না। মানুষ তো আর আজীবন একা থাকতে পারে না। তোর জন্য সম্বন্ধ আসছে। নাফি আরো বেশি অবাক। সম্বন্ধ? হুম, আমাদের ক্লাবের হানিফ ভাই তার ছেলের জন্য বললেন সেদিন। ছেলেও ডিভোর্সি, ওই বইয়ের পরকীয়া কেস। তবে আমি গা করিনি। তুই মেজাজ দেখাবি তাই। তবে এটা শুনে রাখ, আমি মরলে তোর বিয়ে দিয়ে মরতে চাই। সে আমি নিজে পছন্দ করে তোর বিয়ে দিই, অথবা তুই পছন্দ করে কাউকে। জানি এখন এই কথাগুলো বলা অনুচিত, তবে তুই একটা আলাদা মানসিকতার মেয়ে। আশা করি প্র্যাকটিক্যালি বুঝবি। আমি মরার পর তোর চাচার কাছে কি জবাব দেব? নাফিয়া দাঁড়িয়ে আছে। একবার সাদের দিকে তাকাতে সাদ বলে, তুমি এটা বলো না এখন যে একবার চিট হয়ে তুমি পুরুষ বিদ্বেষী হয়ে গেছো। হতাশ হবো তবে। আব্বু কিছু ভুল বলেনি। প্রস্তাব একটা আমিও পেয়েছি, আমার বন্ধু রকিবের বড় ভাই। তবে তার একটা মেয়ে আছে দেখে আমি পাত্তাই দেইনি। তোমার বিয়ে দিলে এবার আর কোনো পিছুটান দেখে দেব না। অন্তত সহজ করতে চাই তোমার জীবনটা। শাহনাজ এক কোণে পুত্র শোকে মৌন। এটা কাউকে বুঝতে না দিয়ে ব্যস্ত হয়ে পড়লো শরবতের গ্লাসগুলো ভর্তি করতে। নাফিয়া এই সহজ সরল মানুষগুলোর অস্বাভাবিক কথাবার্তা শুনে এবেলার উচ্চ প্রতিক্রিয়া দেখালো না, বরং নিজেকে সহজ রেখে ম্লান হেসে বলল, আচ্ছা, যদি কখনো আমি এমন কিছু মনে করি তবে আমি নিজেই আপনাদের বলবো। তবে প্লিজ এই সমস্ত কথা এখন উঠাবেন না। আমি কেবল আমার কেরিয়ারে ফোকাস থাকতে চাই। বোঝা গেল? অসীম শুকনো হেসে নাড়ল মাথা। কথাবার্তা ওখানেই শেষ। নাফিয়া ঘরে চলে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র যা বাকি আছে সব নিয়ে যাবে আজ। অসীমের ফোনে তখন কল এলো জলিলুর রহমানের। পায়ে প্রচন্ড ব্যথা নিয়ে জলিলুর রহমান বাস থেকে নামলো। ছিপছিপে গরনের 50 এই লোকটি পেশা জীবনে একজন ভাতুরে শ্রেণীর লোক। তা এই লোকের বেশভূষা দেখে আন্দাজ করা যাচ্ছে না। ছাত্র জীবনে রাজনীতি করে পরবর্তীতে বিয়ে করে এক পা ভেঙে সেই যে বড় ভাইয়ের ঘাড়ে চেপেছে, এরপর আর কর্মজীবনে ফেরেনি কখনো। ভাই যা দিয়েছে সেই দিয়ে বউ মেনিয়ে খেয়েছে। মূর্ছনার মা এবং মূর্ছনা ছিল প্রচন্ড রকমের আত্মমর্যাদাবোধ সম্পন্ন আচরণের দিক থেকে। মূর্ছনা মায়ের সহায়তায় বহুবার চেষ্টা করেছে চাচার ঘাট থেকে নেমে বাবাকে কর্মে ঢুকিয়ে আলাদা হতে। তবে জলিলুর রহমানের ব্যক্তিত্বের থেকে গোলামিটাকেই বেছে নিয়েছেন। তার পোশাক দেখে বোঝা যাচ্ছে না সে রোজ ভাইয়ের বউয়ের বাজার সদাই করে দেয়, কামলা খাটে। আজ আরো বেশি মাঞ্জা বেড়েছে। অসীম তালুকদারের সাথে দেখা করবেন তাই। অসীম বাস স্ট্যান্ডেই দাঁড়িয়েছিল তখন। এসা পেরিয়েছে। জলিলুর রহমানের সাথে পরিচিত হয়ে অতি আন্তরিকতার সাথে পাশের একটা রেস্তোরাঁয় ঢুকে আলাপ সারলেন। খুবই ভদ্রতা বিরাজমান দুজনের মাঝে। অসীম বুঝতেও দিল না তাদের ছেলেমেয়েরা তাদের বিব্রত করে এই পর্যায়ে এনেছে, বরং আচার আচরণ এটা বুঝিয়ে দিল এ অতি মিষ্ট এক আয়োজিত বিয়ে হতে চলেছে। সে অতি উদ্গ্রীব তার ছোট বৌমাকে বাড়িতে তোলার জন্যে। অবশেষে সিদ্ধান্ত হলো দুদিন পরে আলোচনা করে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। অনুষ্ঠান হবে সাউকিয়ার মূর্ছনার উভয়ের এই সেমিস্টার ফাইনাল শেষ হলে। তার আগে অবশ্য তাদের একসাথে সংসার করতে দেওয়া হবে। পাত্রপাত্রী উভয়কে অভিভাবকরা পাত্রপাত্রী উভয়ের অভিভাবক নিজেরা এই সিদ্ধান্ত নিয়ে মিষ্টি মুখ করলো। অসীম ঠিক রাত 9টা নাগাদ জলিলুর রহমানকে আমতলা পার তার মেয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরলেন। মূর্ছনা একাই ছিল সেই বাড়িতে। নাফিয়া আসেনি। আজ রাতে মূর্ছনার বাবা আসবে, তাই জলিলুরকে দেখে মূর্ছনার বিষণ্ণ ভাবটা বেড়ে গেল দ্বিগুণ। ইফতারের পর থেকে মনে একটু শান্তি পাচ্ছিল না। সে চেনে তার বাপকে। কথাবার্তায় ছোটলোকিপনা ছিটকে বেরিয়ে আসে। এসব যদি বাইরের মানুষ বুঝে নেয় তবে সেটা লজ্জাজনক। এমনিতে কখনো মূর্ছনা বাবার সাথে গালমন্দ করে কথা বলেনি কিংবা অসম্মান করেনি। জলিলুর প্রায়শই পায়ের ব্যথায় অসুস্থ থাকে বলে। তবে আজ গলা বাড়ল। ওর বাবাকে ঘরে ঢুকিয়ে নিয়ে বলল, কি কথা বললে তুমি অত দূর থেকে এসে? আমি বলেছি না বিয়ে করব না আমি। জলিল মুখটা বিকৃত করলো, কর্কশ গলায় বলল, কলঙ্কিত হয়ে এত নাটক কি করে করতে পারিস তুই? ছ্যা, তোর কোনো কথা তো আমি শুনতে চাইনি। আমি যা বলবো তাই। আমি তোর বাপ, বেয়াদব কোথাকার। মূর্ছনার চোখ ভরে এলো হঠাৎ। ঠোঁট কাঁপিয়ে বলল, বাপ, আব্বু বড় চাচ্চুর বাড়িতে আমি আর আম্মু যখন সারাদিন কামলা কেটে ভাত খেতাম, তাদের বাড়ির ছেলে গেস্টদের সামনে যখন আমি চায়ের ট্রে নিয়ে যেতাম, তখন তো এত বাপগিরি দেখাওনি। তখন বাপগিরি কোথায় ছিল? জলিলুর ভীষণ বিরক্ত বলল, এত জ্ঞান করিস না তো মায়ের মতো, মুখ বাচাল কোথাকার। শোন, মাঝখানে একটা কাজের কাজ করেছিস এমন ঘরের ছেলে পটিয়ে, এ তো ভাগ্য। নয়তো যেই না রূপের ছিঁড়ি, ডিভোর্সি ছাড়া তো প্রস্তাবই আসে না কোনো। মূর্ছনা এমন কথায় অভ্যস্ত। চোখে মুছে শ্বাস ফেলে বলে, আব্বুর রূপ তো আমি চেয়ে আনিনি আল্লাহর কাছ থেকে। তুমি সব সময় এমন বলে এসছো আমাকে। এখনো আমার কি, এখানে আমার কি দোষ?
দোষ তোর, তুই বেশি বুঝিস তাই। এখন চুপচাপ নাটক না করে বিয়েতে রাজি হয়ে যা। পাত্র ও পাত্রের বাবার ভীষণ আগ্রহ, দয়া করেছে তোকে, দয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। এখন আমাকে বিছানা দেখিয়ে দে, সারাদিন বিশ্রাম নিতে পারিনি। মূর্ছনা চোখ বুজিয়ে নিল, বুকটা হু হু করছে চাপা যন্ত্রণায়, ওর ফোনটাও বাজছে। জলিলুরকে ঘর দেখিয়ে দিয়ে বারান্দায় গিয়ে কলটা রিসিভ করলো। ওপাশে মূর্ছনা চাচি ফ্যাসফ্যাসে গলায় বলল, হ্যাঁ রে, তোর বাপ আর তুই নাকি ওই পাশে বিয়ে ঠিক করে ফেলেছিস নিজের? কোন যুক্তিতে, ঠিক কোন যুক্তিতে এইটা করলি বলতে পারিস? মূর্ছনার মন মেজাজ এমনিতেই বিধ্বস্ত, এসব হেয়ালি গাছ হচ্ছে না। বলল, যা বলতে চাও ঝেড়ে কাশো। ঝেড়ে কাশবো কি? তোর বাপ সাইদের কাছ থেকে যে 5 লাখ টাকা ধার নিয়েছে খেয়েছে, সেই জন্য সাইদ মনে মনে আশা করে বসে আছে তোকে তার কাছে বিয়ে দেবে তোর বাপ। এই অবস্থায় বরগুনার একটা ছেলের সাথে তুই অকাজ করলি। তোর বাপ সাইদের কথা ভুলে গিয়ে এখন সেই ছেলে নিয়ে নাচছে। তোরা বাপ বেটি এত ধান্দাবাজ কেন? মূর্ছনার আগে জ্বলে উঠল। আমাকে ধান্দাবাজ বলবে না চাচি। টাকা আমি ধার নিইনি, আর 1 লাখ ইতিমধ্যে ফেরত দিয়েছি, বাকিটাও দেব। একদম ধান্দাবাজ নই আমি। এখন ফোন রাখো তো, তোমাদের কাউকে আমার সহ্য হচ্ছে না। সাইদকে যা করার করতে বলো। খট করে কলটা কেটে দিয়ে মূর্ছনা ফুঁসতে লাগলো। সত্যি বলতে ওর নিজের সহ্য হচ্ছে না এই পরিস্থিতিতে। বারবার কানে বাজছে জলিলুলের বলা, দয়া করেছে তোকে, দয়া। এতক্ষণ সব রাগ দলা পাকিয়ে পড়লো সাউকি নামক মানুষটার উপর। মূর্ছনা আঙ্গুল চালিয়ে ওর নাম্বারে কল করলো। সাউকি ফোনটা ধরে সহজ গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।